অনুরাগের কথায় অনুর মায়া হলো, তাই সে চকলেট নিয়ে বলল, ঠিক আছে, খাবো। অনুরাগ খুশি হয়ে কিছু বলতে যাবে, তখন আগেই ক্লাসের মধ্যে অরিন্দম চলে আসে আর এসে ওদের দুজনকে পাশাপাশি দেখে মাথায় আগুন জ্বলে ওঠে। অনুর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। অনু অরিন্দমকে দেখে ব্যাগ নিয়ে অরিন্দমের কাছে চলে আসে। তারপর কিছু বলতে গেলে অরিন্দম হন হন করে গাড়ির দিকে যেতে থাকে, অনুও পিছু পিছু ছুটতে থাকে। গাড়িতে বসে অরিন্দম অনুর সাথে একটাও কথা বলেনি, ফুল স্পিডে গাড়ি চালাচ্ছে। কার যেন ওদের দুজনকে পাশাপাশি দেখে সব কিছু ধ্বংস করে দিতে ইচ্ছে করছে। মাথা যত সব খারাপ হয়ে যাচ্ছে, মাথায় সব খারাপ চিন্তা আসছে। অনু অরিন্দমের দিকে ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। অরিন্দমের হলুদ ফর্সা মুখ কেমন যেন লাল লাল আভা দেখা দিচ্ছে। অনু অরিন্দমের এমন অবস্থা দেখে ভয়ে কাঁপতে থাকে। তারপর সাহস নিয়ে বলল, তোমার কি হয়েছে? তুমি এত রেগে আছো কেন? চোখ মুখ লাল কেন হয়ে আছে? আমি কি করলাম তুমি এত রেগে আছো? অরিন্দম কিছু না বলছে আর চুপ করে গাড়ি চালিয়ে যাচ্ছে। অনু যেন আরো ভয় পেয়ে যায়, আরো বুঝতে পারছে ওর উপর রাগ করেছে, কারণ অরিন্দম কখন এমন করে না ওর সাথে। অনু আবার অরিন্দমের দিকে একটু এগিয়ে গিয়ে বলল, বর বাবু, আমি কি করলাম? তুমি আমার উপর রেগে আছো কেন? অরিন্দম আর নিজের রাগ কন্ট্রোল করতে পারলো না, গাড়ি জোরে ব্রেক করে চিল্লিয়ে অনুকে বলল, তুমি কি করেছো? তুমি বাড়ির বাইরে বেরিয়ে আমার কথা ভুলে গেলে? তোমাকে আমি বলেছিলাম না যে কোনো ছেলের সাথে কথা বলবে না? আর সেই তুমি পাশে বসে কথা বলছিলে, বলো কেন? অরিন্দম যেন অনুর মতো অবুঝ বাচ্চা হয়ে গেছে, ওর মতোই সামান্য ব্যবহারে রেগে যাচ্ছে সে। অনু এবার ভয়ে কেঁদে দিল, জোরে জোরে কাঁদতে কাঁদতে বলল, বর বাবু, আমি ওর সাথে কথা বলিনি। ও আমার সাথে জোর করে কথা বলছিল, সেই জন্যই আমি ওর সাথে কথা বলেছি। অরিন্দম আরো রেগে গিয়ে অনুর ডান হাত চেপে ধরে রাগী গলায় বলল, ও কথা বলছিল বলেই তোমাকে ওর সাথে কথা বলতে হবে? অরিন্দম এমনভাবে হাত চেপে ধরায় অনু ব্যথা পেয়ে আরো কাঁদতে কাঁদতে বলল, আমার হাতে লাগছে, ছাড়ো। ও যদি কথা বলে আমি কি করব? আর তুমি রাগ করছো কেন? শুধু কথাই তো বলেছিলাম। অরিন্দম অনুর হাত ব্যথা পাচ্ছে শুনে ছেড়ে দিয়ে ছিটে মাথা হেলিয়ে বসে থাকে। অনু কিছুক্ষণ মন ভরে কেঁদে নিয়ে তারপর চোখের জল মুছে অরিন্দমের দিকে এগিয়ে গিয়ে খুব কষ্ট করে ওর কোলে বসে গলা জড়িয়ে ধরে বলল, আমি আর ওর সাথে কোনোদিন কথা বলবো না। তুমি চুপ করো, আমাকে আর বকো না। তোমাকে রাখতে দেখে আমার খুব ভয় করছে। আর আমি শুধু ওর সাথে কথাই বলেছি। ও কি ওর সাথে আমাকে নিয়ে চলে যাবে নাকি? শেষের কথাটি শুনে অরিন্দমের বুকটা কেঁপে উঠল। সে অনুকে শক্ত করে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠে বলে, বউ, তুমি আমায় ছেড়ে কখনো যাবে না তো? প্লিজ আমাকে ছেড়ে যেও না। আমি বাঁচতে পারবো না তোমাকে ছাড়া। আমি সত্যি মরে যাব। আমাকে বাঁচানোর জন্য তুমি আমার পাশে থাকবে তো? অনু অরিন্দমকে ছাড়িয়ে বলে, তুমি কাঁদছো কেন এমন করে? আমি তোমাকে ছেড়ে কখনো যাব না। তুমি আমার কেঁদো না। আমার খুব কষ্ট হচ্ছে তোমাকে এভাবে কাঁদতে দেখে। আমি আর কখনো তোমার ওর সাথে কথা বলবো না। অরিন্দমের যেন কোনো কিছুতে কিছু বিশ্বাস হচ্ছে না, সে খালি অনুকে হারিয়ে ফেলার ভয় পাচ্ছে। অরিন্দম অনুকে জড়িয়ে ধরে, টপ টপ করে অশ্রু বিসর্জন করতে থাকে। তার যে মনে গাঢ় ভয় ঢুকেছে অনুকে হারিয়ে ফেলার, এত সহজে কি সেই ভয় দূর হবে? অনু যে তার জীবন, অনুর থেকে দূরে থাকার কথা ভাবলে দম বন্ধ হয়ে আসছে তার। বাড়ি ফিরেছি প্রায় অনেকক্ষণ হলো, ঘড়িতে এখন ৮টা। অনু বই নিয়ে বসে আছে। অরিন্দমের মনটা এখন ভীষণ ভার হয়ে আছে। সে কিচেনে গিয়ে অনুর জন্য নুডলস বানাচ্ছে। তার খালি উটকো চিন্তা মাথায় আসছে, নুডলস বানিয়ে বাটিটা হাতে করে নিয়ে রুমে গিয়ে দেখে অনু হাতে চকলেট নিয়ে মুচকে মুচকে হাসছে। অরিন্দম কিছুটা অবাক হলো, কারণ ও তো এখনো অনুকে চকলেট দেয়নি, তাহলে কোথায় পেল, কে দিল? এই ভেবে অনুর কাছে গিয়ে দাঁড়িয়ে ডেস্কের উপর নুডলসের বাটিটা রেখে অনুর দিকে ঘুরিয়ে দাঁড়িয়ে অনুকে জিজ্ঞাসা করলো, বউ, তুমি এই চকলেট কোথায় পেলে? অনু যেন একটু আগে সমস্ত কথায় ভুলে গেছে সে হাসি অরিন্দমকে বলল, এটা তুমি দাওনি, এটা আমার ব্যাগে ছিল। অরিন্দম আবার জিজ্ঞাসা করে, আমি দেইনি, তুমি কোথায় পেলে? এটা আমাকে অনুরাগ দিয়েছে আজ। বরবাবু, তুমি দেখো আমাদের দুজনের মধ্যে কত মিল। আমার নাম অনু, ওর নাম অনুরাগ। আমার নামটা নিয়েই ওর নামটা পূর্ণ হয়েছে, বলো। আমার নাম ছাড়া ওর নাম অপূর্ণ, অর্থহীন। ও না খুব ভালো, ওকে আমার খুব। অনু, তুমি কোন সাহসে ওর কাছ থেকে চকলেট নিয়েছো?
আর সেটা আবার এত খুশি হয়ে আমাকে শোনাচ্ছ? অনু যেন অরিন্দমের চিৎকারে কেঁপে উঠল। সে ভীতু দৃষ্টিতে অরিন্দমের দিকে তাকিয়ে আছে। এই প্রথম অরিন্দম এত জোরে ওর সাথে কথা বলল। অরিন্দম এগিয়ে গিয়ে হাত থেকে চকলেট দুটো নিয়ে বেলকনি থেকে নিচে ফেলে দেয়। অনু তা দেখে রেগে গিয়ে তাড়াতাড়ি করে খাট থেকে নেমে অরিন্দমের পেছনে গিয়ে বলল, আলুর দম, তুই আমার চকলেটগুলো ফেলে দিলি কেন? ও তো আমাকে ভালোবেসে। অনু আর কিছু বলার আগেই অরিন্দম চোখ মুখ অসম্ভব রকম লাল হয়ে উঠেছে। সে অনুর দিকে ঘুরে দাঁড়িয়ে আছে। চড় মারার জন্য হাত তুলেও থেমে গেছে। অরিন্দমকে হাত উঠিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে অনু ভয় পেয়ে কাঁদতে কাঁদতে বলল, তুমি আমাকে মারবে আলুর দম? তুমিও মামির মতো হয়ে যাচ্ছ। আমাকে মারবে? আমি কি করেছি তুমি আমাকে মারবে? তারপর আবার বলল, অনুরাগ তো আমাকে। অরিন্দম যেন নিজের মধ্যে নেই। রাগের মাথায় ওর সমস্ত কিছু ভেঙে দিতে ইচ্ছে করছে। সে খাটের উপর থেকে টেডি দুটো নিয়ে ফ্লোরে ছুঁড়ে মারে। বলে, তুমি যদি আর একবার, জাস্ট একবার ওর নাম উচ্চারণ করো তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। বলে হন হন করে রুম থেকে বেরিয়ে গেল। অনু দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদে চলেছে। সে যেন অরিন্দমের রাগ হওয়ার কারণ বুঝতে পারছে না। কিছুক্ষণ কান্না করার পর গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে টেডি দুটো নিয়ে খাটের উপর উঠে বসে। অরিন্দম এদিকে ছাদে এসে মাথা চেপে ধরে দাঁড়িয়ে আছে। তার যেন সমস্ত কিছু বিষণ্ণতায় ছেয়ে গেছে। তার বুকের ভিতর তার উথাল পাতাল শুরু হয়ে গেছে। অজস্র ভয় তাকে গ্রাস করেছে। বারবার খালি অনুকে হারিয়ে ফেলার ভয় পাচ্ছে। অরিন্দমের খালি অনুর কথা বলাটা মনে পড়েছে যে অনুরা খুব ভালো। আচ্ছা, আজও ভালো বলেছে। কাল যদি অন্য কিছু বলে, যদিও বলে অনুরাগ খুব ভালো, আমি ওর কাছে থাকবো, তখনও কি করবে? কি করে বাঁচবে? ওর পুরো পৃথিবী অনু ও অনুকে কোনো মূল্যেই নিজের কাছ থেকে দূরে যেতে দেবে না। অরিন্দম মাথা চেপে ছাদের মাঝখানে বসে পড়ে। না পারছে অনুকে বাড়িতে আটকে রাখতে, না পারছে বাইরে যেতে দিতে। এক অদ্ভুত জাতাকলে পড়ে গেছে ও। অরিন্দম আবার নিজের মনকে বোঝায়, না, এমন কিছু করতে পারে না অনু। অনু অনেক ভালোবাসে ওকে। ওকে ছাড়া কোথাও যাবে না, কোথাও যেতে দেব না অনু। এসব ভেবে পাগলের মতো রুমের দিকে দৌড়ে আসে। অনু এদিকে টেডিগুলোকে নিয়ে ভালো করে খাটের কোণে বসিয়ে তাদের সাথে কথা বলছে। অনু টেডি দুটো গালে হাত দিয়ে বলছে, তোমাদের খুব লেগেছে বলো? তোমরা কেঁদো না, দেখো। আর আমার বড়বাবুর উপরে রাগও করবে না। আমার বড়বাবু খুব ভালো। শুধু আজকে একটু রেগে গেছিল বলে তোমাদেরকে মেরেছে, নইলে আমার বড়বাবু আমাকে খুব ভালোবাসে। আমিও আমার বড়বাবুকে খুব ভালোবাসি, তোমাদেরকেও খুব ভালোবাসি। আচ্ছা, তোমাদের মেরেছে বলে আমি আজকে তোমাদের জড়িয়ে ধরে ঘুমোবো, হ্যাঁ? অরিন্দম এতক্ষণ ধরে অনুর কথাগুলো শুনছিল। ওর এতক্ষণ রাগ অভিমান সব যেন কমে এলো। সে নিতান্তই অনুর সাথে এই বিষয় নিয়ে ছেলে মানুষই করেছে। অনুর মনে কখনো ওকে ছেড়ে যাওয়ার ধারণা হতেই পারে না। অনুই বাচ্চামি দেখে অরিন্দম ধীর পায়ে এগিয়ে এসে খাটের উপর বসে ঠান্ডা গলায় বলল, বউ, এইদিকে এসো। হঠাৎ অরিন্দমের গলা পেয়ে অনু চমকে উঠল। তারপর পেছন ঘুরে দেখলো অরিন্দম কান ধরে ওর দিকে তাকিয়ে আছে। অরিন্দমের এতক্ষণে চোখ মুখ স্বাভাবিক হয়েছে। অনু একবার ওর দিকে তাকিয়ে তারপর উল্টো দিকে মুখ করে টেডি জড়িয়ে ধরে বলল, চলো, তোমাদের নিয়ে ঘুমোবো। বলেই শুয়ে পড়তে গেলে অরিন্দম হ্যাঁচকা টানে নিজের সাথে মিশিয়ে নেয় আচমকা। এমনটা হওয়ায় অনু ভ্যাবাচাকা খেয়ে যায়। তারপরও ফ্যাল ফ্যাল চোখে অরিন্দমের দিকে তাকিয়ে মুখ বাঁকিয়ে অন্যদিকে চোখ সরিয়ে নিল। অরিন্দম ভালোভাবেই বুঝছে অনু রাগ হয়েছে। সে দুহাত দিয়ে অনুকে ভালো করে কাছে টেনে নিয়ে বুকের মধ্যে জড়িয়ে নিয়ে ডান হাত দিয়ে ওর মুখে পড়ে থাকা চুলগুলো সরিয়ে দিতে দিতে বলল, আমার বউ আমার উপর রাগ করেছে, তাই না? আচ্ছা, সরি বউ, আর তোমাকে কোনোদিনও বকবো না। অনু মুখ ফুলিয়ে বলল, বড়বাবু, তুমি তখন বলেছিলে বকবে না, কিন্তু তুমি আমাকে আবার কেন বকলে বলো? অরিন্দম অনুকে বুক থেকে উঠিয়ে বলল, বউ, তোমাকে আমি বলেছিলাম না যে কারো কাছ থেকে কিছু নেবে না? তাহলে তুমি কেন নিয়েছো? অনু মুখ গোমরা করে বলল, আমি তো নেব না বলে আমাকে জোর করে দিল, তাই জন্য আমি নিয়েছি। তুমি আমাকে আর বকবে না। আমি আজকের পর থেকে আর ওর কাছ থেকে কিচ্ছু নেব না, ওর সাথে কথাও বলবো না। কিন্তু তুমি এত রাগ করবে না, আমার খুব ভয় লাগে তোমার ওই হলুদ মুখটা লাল হয়ে গেলে। অরিন্দম অনুকে জড়িয়ে ধরে বলল, বউ, আমাকে ছেড়ে তুমি কখনো যাবে না তো? অনু মুচকি হেসে বলল,
বরবাবু, আমি তোমাকে ছেড়ে কোথায় যাব? আমি তোমাকে ছেড়ে কখনো কোথাও যাব না। আমি সব সময় তোমার কাছে থাকবো। আমার তোমাকে ছাড়া থাকতে ভালো লাগে না। আমি তো তোমাকে ভালোবাসি বরবাবু। অরিন্দম অনুর কপালে চুমো দিয়ে বলল। সব সময় ভালোবাসবে তুমি? অনু হেসে বলল। সব সময় ভালোবাসবো। অরিন্দম অনুকে জড়িয়ে ধরে ওর কানে একটা চুমো দিয়ে বলল। ভালোবাসি বউ, তোমাকে নিজের থেকে বেশি ভালোবাসি। অনু যেন হালকা কেঁপে উঠল। ইদানিংও অরিন্দমের কাছে আসলেই অদ্ভুত অনুভূতি হয়, আর সেটা ওর বড্ড অজানা, বড্ড কেমন লজ্জা লজ্জা আভা মুখে ফুটে ওঠে ওর। হঠাৎ করেই অরিন্দমের ডেস্কের উপর রাখা নিউজ পেপারের দিকে চোখ গেল, আর তা দেখেই তার মুখটা আবার মলিন হয়ে এলো। যত রাজ্যের চিন্তা তার মাথায় ভর করলো, কারণ নিউজ পেপারটায় বড় বড় করে লেখা। রাগে অনুরাগে এটা দেখেই ও নিজের মনে মনে ভাবতে লাগলো, অনুযুক্ত রাগ, অনুরাগ। অনুর বলা সেই কথাটা মনে পড়ে গেল। অনুরাগ আমার নাম নিয়েই নিজের নাম পূর্ণ করেছে। আমাকে নিয়েও পূর্ণ। আমি ছাড়া ও অপূর্ণ, অর্থহীন। অরিন্দম অস্পষ্টভাবে কথাটা শুনে অরিন্দমের যেন আবার মাথায় আগুন জ্বলে উঠল। আজ রবিবার, অনুরাজ ক্লাস নেই। একাই বাগানে গোলাপ গাছের ফুল দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। অরিন্দম একটু আগেই ওর কোচিং সেন্টারে গিয়েছে কিছু ইম্পর্টেন্ট পেপার সাবমিট করার জন্য। কিছুদিন পরে ওর মাধ্যমিক পরীক্ষা ও 10ম শ্রেণীতে পড়ে, কিন্তু তার মন মানসিকতা এখনও চেঞ্জ হয়নি। অনেক বাচ্চাদের মধ্যে এমন দেখা যায়, বয়স বাড়লেও তাদের আশেপাশের পরিবেশ এমন থাকে যে তারা ছোট বাচ্চাই থেকে যায়। অনু ঠিক এমন হচ্ছে। আগে যখন মামির বাড়ি থাকতো তখনও 4 দেওয়ালের মধ্যে, এখানেও 4 দেওয়ালের মধ্যে, আর কোচিংয়ে গেলেও সবাই ওর বাচ্চামো দুষ্টুমোগুলোকেই বেশি ভালোবাসে। তারাও যেন ওকে কিউট বাচ্চাদের মতোই ট্রিট করে, আর অরিন্দম এই বাচ্চাটাকেই বেশি পছন্দ করে। অবশ্য অনেক মানুষই বাচ্চা বেশি পছন্দ করে। অনু পড়াশোনা করলেও সমাজের ধ্যান ধারণা হচ্ছে না, কিন্তু ইদানিং অরিন্দম ওর আশেপাশে এলে এক অদ্ভুত অনুভূতি হয় ওর। সেদিনের পর থেকে ও আর অনুরাগের সাথে কথা বলেনি। অনুরাগ বলতে আসলে ও অন্যদিকে চলে যায়। অনু ভয় পেয়ে আছে যদি ওর বরবাবু আবার ওর উপর রেগে যায়, সেই জন্য অনুরাগ সহ আর কোনো ছেলের সাথে কথা বলে না। বাগানে কিছুক্ষণ থেকে নিজের রুমে গিয়ে টিভি চালিয়ে দেখতে থাকে। টিভিতে কিছু ইন্টারেস্টিং দেখে হাসতে থাকে। তারপর পুরোটা না দেখেই টিভিটা বন্ধ করে বাগানে দৌড়ায়। ঘড়িতে রাত 10টা। অরিন্দম সন্ধ্যের আগে বাড়ি ফিরে এসেছে, কিন্তু বাড়ি ফিরে নিজের রুমে ঢুকতে পারেনি। অনু ভিতর থেকে দরজা লক করে রেখেছে, আর ও ডাকলে বিরক্ত হয়ে বলে, বরবাবু, বললাম না তুমি পাশের রুমে গিয়ে চেঞ্জ করে নাও, আমি পরে বাইরে বার হব। অরিন্দম বেশ অবাক হচ্ছে অনুর কথায়। অনেক ডাকাডাকির পর ব্যর্থ চেষ্টা না করে পাশের রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে চলে যায় রাতের খাবার রান্না করতে। অনেকটা সময় পর রান্না শেষে আবার উপরে উঠে এসে দরজা নক করতে থাকে আর অনুকে ডাকতে থাকে। এসে থেকে মেয়েটাকে দেখেনিও, সে কি জানে না তাকে না দেখলে বেশিক্ষণ থাকতে পারে না। অনেকটা সময় পর অনু চেঁচিয়ে বলল, বরবাবু, দরজা খোলা আছে, ভেতরে এসো। অরিন্দম দরজা ঠেলে ভিতরে ঢোকে। ভিতরে গিয়ে অবিশ্বাসের দৃষ্টিতে চারদিকে তাকিয়ে থাকে। সে নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। দু চোখে ভালো করে ঘষে আবার চারদিকে দেখতে থাকে, কারণ পুরো রুমে লাইট অফ করা, চারদিকে সুগন্ধি ক্যান্ডেলস জ্বালানো, যেগুলো ও কয়েকদিন আগে কিনে এনেছিল। তার মধ্যে গোলাপের পাপড়ি ছড়ানো, বেডের মধ্যে গোলাপের পাপড়ি ছড়ানো। গোলাপগুলো যে বাগানে সেটা বুঝতে দেরি হলো না অরিন্দমের। অরিন্দম রুমের চারদিকে দেখে ড্রেসিং টেবিলের সামনে তাকিয়ে চোখ বড় বড় করে বুকে হাত দিয়ে থাকে, কারণ অনু ড্রেসিং টেবিলের সামনে একটা লাল শাড়ি পরে ফুল মেকআপ করে এলোমেলো চুলে সুন্দর করে সেজে ওর দিকে তাকিয়ে মুচকি হেসে দাঁড়িয়ে আছে। পাতলা নেটের শাড়িটা অনু জোর করে কিনেছিল অরিন্দমকে দিয়ে। শাড়িটা ভালো করে পরতে পারেনি অবশ্য। শাড়ি ভেদ করে ওর ফোসা পেটটা জল জল করে উঠছে। অরিন্দম এক দৃষ্টিতে অনুর দিকে তাকিয়ে আছে। একটা শুকনো ঢোক গিলে অনুর দিকে তাকিয়ে নেয়, তারপর ভীত গলায় বলল, বউ, এসব কি? অনু হেলে দুলে কোমর বাঁকিয়ে এগিয়ে এসে অরিন্দমের সামনে দাঁড়ায়। অনুকে এমনভাবে আসতে দেখে অরিন্দম যেন আরও ভয় পেয়ে যাচ্ছে। অনু এসে ওর সামনে দাঁড়াতে অরিন্দম তুতলিয়ে বলল, বউ, এসব কি 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 করছো তুমি? অনু অরিন্দমের ঠোঁট তর্জনী আঙ্গুল দিয়ে করে উঠল। অনুর এমন ফিসফিসানির শব্দ শুনে
অরিন্দমের কয়েকটা হার্টবিট মিস হয়ে গেল। অনু ওর কানের কাছে গিয়ে বলল, বেবি ইটস সারপ্রাইজ। অরিন্দম চমকে গিয়ে ওর দিকে তাকিয়ে থাকলো। সারপ্রাইজের নামে আজ সত্যি সত্যি ওর গলা কেটে দেয় এই মেয়েটা। অরিন্দম কাঁপা কাঁপা গলায় বলল, এসব তুমি কোথা থেকে আমার? অনু আবার ওর কানের কাছে এগিয়ে গিয়ে ফিস ফিস করে বলল, ইটস সারপ্রাইজ হাবি। অরিন্দম চোখ বড় বড় করে সামনের দিকে তাকিয়ে আছে। ও বুঝতে পারছে অনু কিছু করবেই ওর সাথে আজ। অনু ডেস্কের উপর থেকে রিমোটটা নিয়ে মিউজিক সিস্টেমে গান চালিয়ে দিল। অনু ওর সামনে দাঁড়িয়ে দুহাত দুদিকে করে কাকতাড়ুয়ার মতো করে কোমর দুলিয়ে একবার নেচে নিয়ে অরিন্দমের মুখ থেকে পেট পর্যন্ত দুহাত দিয়ে স্লাইড করে অরিন্দমের কাছে গিয়ে অরিন্দমকে বাম হাতে জড়িয়ে নিয়ে ডান হাত দিয়ে ওর কপাল দেখে ঠোঁট পর্যন্ত স্লাইড করতে করতে পরে লিপসিং দিল। অরিন্দম বেচারা চুপ করে দাঁড়িয়ে আছে। চারদিকে একটা রোমান্টিক পরিবেশ, তার উপর নিজের বউ এত সুন্দরী, আবার আজ এত সুন্দর করে সেজে উর্বশী হয়ে দাঁড়িয়ে আছে। তার তো মাথাটা একটু নষ্ট হবে, কিন্তু এই মেয়ের কাণ্ড দেখে কি করবে সেটাই ভাবছে। অরিন্দম অনুকে কিছু বলতে যাবে, তারপর গান বেজে ওঠে। অরিন্দম যেন গানটা শুনে একটা ঘোরের মধ্যে চলে গেছে। সে এক দৃষ্টিতে অনুর দিকে তাকিয়ে আছে। অনু গানের সাথে একবার করে ডান্স করে যাচ্ছে। অরিন্দম অনুকে হ্যাচকা টান দিয়ে নিজের সামনে নিয়ে আসে। অনু ভ্যাবাচিকে খেয়ে অরিন্দমের দিকে হ্যাবলার মতো তাকিয়ে আছে। অরিন্দম ঘোর লাগাও দৃষ্টিতে অনুর লাল ঠোঁটের দিকে তাকিয়ে আছে। তার যে আজ খুব করে অনুর ঠোঁটের স্বাদ নিতে ইচ্ছে করছে। ও জিভ দিয়ে নিজের শুকনো ঠোঁট জোড়া ভিজিয়ে একটা ঢোক গিলল। চারিপাশে শীতল হাওয়া বইতে লাগলো। ও যেন নিজের মধ্যে আর নেই। আজ খুব করে অনুকে কাছে পাওয়ার ইচ্ছে করে, সব সীমা ছাড়াতে মন চাইছে। আজ অনুকে নিজের করে নেওয়ার তীব্র বাসনা জাগছে ওর মনে। অরিন্দম অনেকক্ষণ তাকিয়ে থেকে অনুর ঠোঁটের অনেকটাই পাশে একটা গভীরভাবে কিস করে কিছুক্ষণ ঠোঁট ডুবিয়ে থাকে। অনু সঙ্গে সঙ্গে কেঁপে ওঠে, অরিন্দমের দু কাঁধ খামছে ধরে। অনুকে এমন কাঁপতে দেখে অরিন্দম যেন আরও ঘোরের মধ্যে চলে যাচ্ছে। পরপর বার কয়েকবার এক জায়গায় কিস করে অনু যেন কি হচ্ছে তার বোধগম্য হচ্ছে না। সে চুপ করে দাঁড়িয়ে আছে। অরিন্দম এক হাতে অনুর কোমর চেপে ধরে অনুকে আরও কাছে নিয়ে আসে। তারপর নেশালো চোখে অনুকে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকতে দেখে। অরিন্দম অনুর লাল ঠোঁটের দিকে এগিয়ে আসে, তারপর ঠোঁটে ঠোঁট মেশাতে যাবে, ঠিক তখনই জোরে জোরে গান বেজে ওঠে। অরিন্দম কানে যেন গানটা জোরে ভেসে আসে। তার সামান্য মুড সুইং হয়ে ওঠে। অনু অরিন্দমকে ঠেলে বিছানায় ফেলে দেয়। অরিন্দম বিছানায় পড়ে কিছুক্ষণ ভ্যাবাচাকা খেয়ে যায়। তারপর কিছুক্ষণ কি হলো ভেবে বিছানায় বালিশে মুখ গুজে বলে, এ লড়কি সাস মে পাগল হ্যায়। তারপর আফসোস করে বলল, মাঝে মাঝে আমাকে উন্মাদ করে আবার সরিয়ে দেয়। হায়, এ কবে বড় হবে? আরে ওরে, তুইও বলিস না যে অনু কবে বড় হবে। তাহলে তুই সহ পাঠকগণ আমার মতো ইনোসেন্ট বাচ্চা মেয়েটাকে অনুকে বড় না করার আর রোমান্স না দেওয়া অপরাধে জেলে দিয়ে দিবে। তবুও বলছি কাল থেকে বড় হবে। অনু অরিন্দমের পিঠে শুয়ে ওর কানের কাছে গিয়ে ন্যাকামি করে ফিসফিস করে বলল, বেবি ইউ আর সো হট, मन करता है तुझे कच्चा ही खा जाऊं। অরিন্দম শকড। অরিন্দমের প্রথমে চমকে গেলেও তারপর ভালো করে বুঝতে পারছে অনুর কোথা থেকে শিখেছে। তাই সে একটা হতাশার নিঃশ্বাস ত্যাগ করে কাঁদো কাঁদো গলায় বলল, বউ, তুমি আবার টিভি দেখে এসব শিখেছো? আর সেগুলো আমার সাথে অ্যাক্টিং করছো? কেন করো বলো তো? এইসব করে কি পাও? এইসব কথা বলে তুমি একদিন আমাকে এই বয়সে হার্ট অ্যাটাক করে দিয়ে তারপর থামবে বলো? অনু একগাল হেসে অরিন্দমের কানে একটা কামড় দিয়ে কানের কাছে আবার ফিসফিস করে বলল, বেশি টিভি দেখবো, রোজ দেখবো, 100 বার দেখবো, 1000 বার দেখবো, আর দেখে তোকে বলবো, বেবি ইউ আর সো হট, मन करता है तुझे
कच्चा ही खा जाओ। অরিন্দম হতাশ হয়ে ভ্যা ভ্যা করে কেঁদে উঠে বলল। হ্যাঁ, আমি খেলবো না। অনু অরিন্দমের পিঠের উপর শুয়ে খিলখিল করে হেসে হেসে বলল। নো বেবি, তোমাকে তো খেতেই হবে, বিকজ ইউ আর সো हॉट। मन करता है तुझे कच्चा ही खा जाओ। বলে অরিন্দমের শার্টের উপর থেকে পিঠে জোরে একটা কামড় বসিয়ে ধরে থাকে। অরিন্দম বেচারা হঠাৎ অ্যাটাক এর বাধায় আ করে চিৎকার করে ভ্যা ভ্যা করে কেঁদে ওঠে। আকাশটা আজ নীল রং ধারণ করেছে, তার মধ্যে ভেসে যাচ্ছে সাদা রঙের ভেলা। সূর্যিমামা লাল রক্তিম ভর্ণ ধারণ করে ডুবি ডুবি হয়ে আছে। আবছাভাবে গোল চাঁদ দেখা যাচ্ছে। পরন্ত বিকেলে অনুকে শাড়ি পরিয়ে দিতে নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছে অরিন্দমের ফ্রেন্ড দীপের বাড়িতে যাবে তার ছেলের বার্থডেতে। ওকে সালোয়ার পরতে অনেকবার করে বলেছে, কিন্তু সে জেদ ধরে আছে যে সে আজ শাড়ি পরবে, তাও আবার অরিন্দমকে পরিয়ে দিতে হবে। বেচারা বাধ্য হয়ে শাড়ি পরিয়ে দিচ্ছে, আবার তাকে চোখে কাপড় বাঁধতে দেয়। অনুর এখন করে অরিন্দমকে জ্বালাতে বেশি মজা পায়। অরিন্দম বেচারার কপাল থেকে ঘাম ঝরে ঝরে পড়ছে। অনু হাসতে হাসতে অরিন্দমের মুখে 2 হাত দিয়ে ঘাম মুছে দিয়ে গালে হাত দিয়ে বলে, বড়বাবু তোমার এত ঘাম ঝরছে কেন? অরিন্দম কিছু বলল না, শাড়ি ঠিক করে দিয়ে খাটের উপর গিয়ে বসে বলল, আমার কথা চিন্তা করতে হবে না, তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও, দীপ বারবার ফোন করছে। অনু কিছু না বলেই রেডি হতে থাকলো। একটা সাদার গোলাপি মিশ্রণে শাড়ি পরেছে, ঠোঁটে গোলাপি লিপস্টিক, চোখে কাজল, কানে ঝুমকো, হাতে চুড়ি, স্মৃতিবর্তী সিঁদুর পরেছে। অনু এখন অনেকটি বুঝতে শিখেছে, কয়েকদিন আগেই ওর পরীক্ষা শেষ হয়েছে। মিলি তিশা অনু আর অরিন্দমের ব্যাপারটা জানে আর কেউ না। মিলি আর তিশা মিলে ওকে নানানভাবে পিঞ্চ করে, কথা বলে, কিন্তু কতটা বোঝে তা ওরা জানে না। কিন্তু অনু এটা বুঝেছে অরিন্দমের আশেপাশে থাকলেও আলাদা একটা অনুভূতি হয়। এটা হয়তো ওর স্বামী বলে, তাই অরিন্দমের স্পর্শে ও এখন করে একটু বেশি লজ্জা পায়। একটা আলাদাই ভালো লাগা কাজ করে ওর মনে, তাই ওর থেকে একটু দূরে দূরে থাকে। কিন্তু অরিন্দম এই ব্যাপারটা নিয়ে একটু বেশি বিরক্ত হয়ে যায়। অরিন্দম ব্ল্যাক জিন্স হোয়াইট শার্ট পরেছে, সে হাতা ফোল্ড করছে। অনু তখন পেছন দিকে এসে বলল, বড়বাবু তোমাকে সাদা পরলে না খুব সুন্দর লাগে। অরিন্দম মুচকি হেসে বলল। অনু মাথা উপর নিচু করে হ্যাঁ বোঝালো। অরিন্দম অনুর পা থেকে মাথা পর্যন্ত ভালো করে তাকিয়ে দেখলো, শাড়ি পরলে তার বউকে এত বেশি সুন্দরী লাগে। অনু মুচকি হেসে দাঁড়িয়ে আছে। অরিন্দম অনুর পেছনে গিয়ে দাঁড়িয়ে হঠাৎ করে টান দিয়ে অনুর খোপা খুলে দিয়ে চুলগুলো পিঠে ভালো করে ছড়িয়ে দিল। অনু রেগে গিয়ে ঘুরে দাঁড়িয়ে বলল, আলুর দম, তুমি আমার চুল খুলে দিলে কেন? কত কষ্ট করে ঠিক করেছিলাম। অরিন্দম অনুকে কাছে টেনে নিয়ে বলল, তোমাকে না বলেছি চুলগুলো সবসময় ছেড়ে রাখবে, খোলা চুলে তোমাকে বেশি সুন্দর লাগে টিয়া পাখি। অনু অরিন্দমের কথায় লজ্জা পেল। লজ্জা পেয়েও অরিন্দমের কাছ থেকে সরে আসতে গেলে অরিন্দম অনুকে 2 হাত দিয়ে কোমর জড়িয়ে কাছে টেনে নিয়ে বলল, তোমার মুখটা এমন লাল লাল হয়ে যাচ্ছে কেন? অনু ঢোক গিলে বলল, কোথায় লাল হয়ে যাচ্ছে? তুমি জোরে ধরে আছো, লাগছে তাই। অরিন্দম তাড়াতাড়ি করে ছেড়ে দেয় অনুকে। অনু একটু দূরে সরে গেলে অরিন্দম আবার কোমর জড়িয়ে কাছে টেনে নিয়ে বলে, আমার পুচকি বউ এখন দেখি খুব বেশি লজ্জা পেতে শিখে গেছে। দেখো বউ, এত লজ্জা পেতে হবে না। আমার পুচকি বউ যেন পুচকি থাকে, যেন যখন তখন আমাকে হার্ট অ্যাটাকে আক্রান্ত করে ফেলে। অনু ভাদ্য মেয়ের মতো মাথা নাড়ায়। অরিন্দম অনুর বাম গালে একটা চুমু দিয়ে বলল, ওখানে গিয়ে সব সময় আমার হাত ধরে থাকবে, হাত ছেড়ে একা কোথাও যাবে না, কথাটা যেন মনে থাকে। দীপের বাড়িতে এসেছে ওরা অনেকক্ষণ হলো। সবার সাথে পরিচয় হয়ে অনু একটা চেয়ারে বসে জুস খাচ্ছে। দীপের বাড়িতে বেশি কেউ আসেনি, শুধু ছেলের ফ্রেন্ড আছে কয়েকজন, আর তাদের ওয়াইফ, আর কয়েকটা বাচ্চাও এনেছে। অরিন্দম কিছুক্ষণের জন্য অনুকে বসতে বলে, দীপের সাথে কথা বলতে গেছে। ও বাধ্য মেয়ের মতো একাই বসে আছে, আশেপাশে কেউ নেই। তখনই অরিন্দমের একটা ফ্রেন্ড অনুর সামনে এসে দাঁড়ায়। অনুর দিকে হাত বাড়িয়ে দিয়ে বলে, হেই বিউটিফুল, কেমন আছো? অপরিচিত কারোর কণ্ঠে চমকে উঠে উপর থেকে তাকিয়ে দেখে অরিন্দমের একটা বন্ধু বিশাল। একটু আগে ওর সাথে পরিচয় হয়েছে। অনু আশেপাশে অরিন্দমকে খুঁজতে থাকে, না দেখতে পেয়ে আবার সামনের দিকে লোকটার দিকে তাকিয়ে দেখে সে কেমন অদ্ভুত দৃষ্টিতে ওর দিকে কেমন করে যেন তাকিয়ে আছে। অনুর লোকটাকে দেখে ভালো লাগছে না, একটু আনইজি ফিল করে বলল। বিশাল সামনের চেয়ারে বসলো। বিশালকে বসতে দেখে অনুর আরো অস্বস্তি হতে লাগলো। অনুর এমন অবস্থা দেখে বিশাল বলল, আরে অনু, এরকমভাবে আনইজি ফিল করছো কেন? আমি অরিন্দমের খুব ভালো বন্ধু। ইনফ্যাক্ট ও আমাকে ওর দাদার মতোই দেখে। আমি তোমাদের বিয়ের দিনেও ছিলাম। আমি তোমাকে অনেক আগের থেকে চিনি। আর অরিন্দম
আমার থেকে ছোট্ট, তাই আমি তোমাকে নাম ধরে ডাকবো। তারপর অদ্ভুত হেসে বলল, আর তাছাড়া এত বিউটিফুল লেডিকে আমি অন্য কিছু বলে ডাকতে পারি না। ইউ আর সো বিউটিফুল অ্যান্ড সুইট। অনু চারদিকে অরিন্দমকে খুঁজতে থাকে। তার যেন একা থাকতে ভয় করছে। তাড়াতাড়ি করে বলল, আপনি বসুন, আমি একটু আসছি। বলে 1 সেকেন্ডও না বসে উঠে আসে। কিন্তু এসে কোনো লাভ হলো না। অনু কোথাও অরিন্দমকে দেখতে পাচ্ছে না। তার এবার ভীষণ কান্না পাচ্ছে। হঠাৎ করে পেছন থেকে কেউ ওর শাড়ি ভেদ করে পেটে হাত দিয়ে চেপে ধরে। ও চমকে উঠে পিছনে তাকিয়ে দেখে বিশাল কেমন অদ্ভুত চাউনি দিয়ে হেসে ওর দিকে তাকিয়ে আছে। ও কোনো কিছু না ভেবে একটা চড় বসিয়ে দেয়। রাগে ও ভয়ে সারা শরীর থরথর করে কাঁপছে। বিশাল গালে হাত দিয়ে চোখ মুখ লাল করে অনুর দিকে তাকিয়ে আছে। অনু কিছু বলতে যাবে তার আগে বিশাল ওর হাত শক্ত করে ধরে বাড়ির বাইরে ফাঁকা জায়গায় টেনে এনে দাঁড়ায়। অনু হাত ছাড়ার জন্য মোচড়ামুচড়ি করে কান্নায় ভরে যাচ্ছে। বিশাল ওর হাত শক্ত করে ধরে ওর গাল চেপে ধরে বলে, তোর সাহস তো কম না, আমার গায়ে হাত তুলেছিস। আজ দেখ তোর ভয়ঙ্কর ক্ষতি হবে। অনু কেঁদে কেঁদে বলছে, আমাকে ছাড়ুন বলছি, যেতে দিন আমাকে। বিশাল ওর মুখের সামনে ঝুঁকে বলে, আর একটু আগে খুব সাহস দেখাচ্ছিলি না, এখন কি হলো? এবার দেখ তোর কি করি। অনু ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। তার সারা শরীর ভয়ে কাঁপছে। ভয় পেয়ে এবার হু হু করে কেঁদে চারপাশে ভালো করে অরিন্দমকে খুঁজতে থাকে। বিশাল ওকে টেনে নিজের বুকের সাথে মিশিয়ে নিয়ে ওর মুখের সামনে ঝুঁকে যেতে থাকে। অনু কাঁদতে কাঁদতে লাস্টে বিশালের হাতে একটা কামড় বসিয়ে পা দিয়ে লাথি দেয়। ব্যথা পেয়ে ওকে ছেড়ে দিতে অনু দৌড়াতে থাকে। অনেকটা দৌড়ানোর পর হঠাৎ কারো বুকের সাথে ধাক্কা লেগে দাঁড়িয়ে যায়। সামনে অরিন্দম হতভম্ব হয়ে তাকিয়ে আছে অনুর দিকে। তারপর কি হচ্ছে বোঝার চেষ্টা করছে। ওকে দেখে অনু জড়িয়ে ধরে হু হু করে কাঁদতে থাকে। অরিন্দম ওকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ভীত গলায় জিজ্ঞাসা করেছে, কি হয়েছে তোমার? এমন অবস্থা কি করে হলো? অনু অনেক কষ্টে জড়ানো গলায় বলল। ওই লোকটা। আর কিছু বলার আগেই বিশাল দৌড়ে অনুকে ধরতে আসে। তারপর অরিন্দমকে দেখে ভয়ে দাঁড়িয়ে যায়। বিশালকে এমনভাবে আসতে দেখে অরিন্দমের আর বুঝতে দেরি হলো না বিশাল কি করতে চাইছিল। কারণ ও এমন আগেও ঘটনা ঘটেছিল, কিন্তু ওরা কেউ বিশ্বাস করেনি। কিন্তু আজ অরিন্দম অনুকে ছেড়ে ওকে দাঁড় করিয়ে বিশালের দিকে এগিয়ে যেতে যেতে চিৎকার করে বলল, তোর সাহস কি করে হলো ওর সাথে এমন ব্যবহার করা? বলে এগিয়ে গিয়ে মুখে একটা ঘুষি মারে। বিশাল নিচে পড়ে যায়। অরিন্দম আবার ঝুঁকে ওর ঘাড় ধরে। বিশাল ভেবা জায়গা খেয়ে বলতে থাকে, আমি কিচ্ছু করিনি, সব দোষ তোর বউয়ের। ওই আমাকে। বিশালের পুরো কথা শেষ করার আগেই অরিন্দম হুঙ্কার দিয়ে বলে, জাস্ট শ্যাট আপ, মিথ্যা কথা বলা বন্ধ কর। সি, নিজের দোষ তুই আমার বইয়ের নামে দিচ্ছিস। বলে ওকে কয়েকবার মুখে অনবরত ঘুষি মারতে থাকে। ইতিমধ্যে দীপ এবং সমস্ত বন্ধুরা এসে বিশালের কাছ থেকে ছাড়ায় অরিন্দমকে। অরিন্দম যেন নিজের মধ্যে নেই, সে যেন বিশালকে মেরে ফেলতে চায়। আর বিশাল যে হিংস্র দৃষ্টিতে অনুর দিকে তাকিয়ে আছে, যার মধ্যে আছে প্রতিহিংসার আগুন, সে যে এর ফল অনুকে দেবেই। অনু কেঁদেই চলেছে। দীপের বউ পায়েল ওকে জড়িয়ে ধরে আছে। অরিন্দম অনুর কাছে গিয়ে দাঁড়ায়। অনু আবারও জোরে জোরে কেঁদে ওঠে। অরিন্দম ওকে কোলে তুলে নিয়ে এসে গাড়িতে বসিয়ে এক হাত জড়িয়ে নিয়ে গাড়ি ড্রাইভ করতে থাকে আর বলতে থাকে, প্লিজ রিল্যাক্স, আর কেঁদো না। আমি তো আছি এখন তোমার সাথে, কিছু হবে না আর। কিন্তু কোনো কিছুতে অনু থামছে না, সমানে কেঁদেই চলেছে। অরিন্দম কিভাবে চুপ করাবে সেটা ভেবেই পাচ্ছে না। অরিন্দম বাড়ি ফিরেছে 25 মিনিট হলো। কোনো কিছুতে অনুকে চুপ করানো যাচ্ছে না। সেই থেকে অরিন্দমকে জড়িয়ে ধরে কেঁদে চলেছে। ওকে কুলে তুলে নিয়ে রুমে আসে ও। অরিন্দমও অনেকটা ভয় পেয়ে আছে। ওকে রুমে এনে খাটে বসাতে বসাতে অরিন্দমকে কাকড়ার মতো জড়িয়ে বুকে লেপ্টে আছে, যেন ছেড়ে দিলেই অরিন্দম ওকে রেখে চলে যাবে। অনেকটা সময় পর অনুকে জোর করে নিজের কাছ থেকে ছাড়িয়ে সামনে বসিয়ে মলিন কণ্ঠে বলল, ও আর কেঁদো না, আমি তোমার সাথেই আছি, আর ভয় পেও না। অনু কাঁদতে কাঁদতে নাক টানতে টানতে বলল, বরবাবু, তুমি আমাকে রেখে তখন চলে গেলে কেন? ওই লোকটা আমার সাথে কেমন ব্যবহার করলো? ওই লোকটা আমার পেটে কেমন ভাবে হাত দিয়েছিল? তারপর একটু থেমে হেঁচকি তুলতে তুলতে বলল, আর আমার হাত খুব জোরে চেপে ধরে নিজের বুকের কাছে নিয়েছিল, আর আমার মুখের কাছে ঢুকে এসেছিল। ওই লোকটা এমন করলো কেন? খুব খারাপ, খুব। বলে আবার অরিন্দমকে জড়িয়ে ধরে। অরিন্দম অনুকে কি বলে বোঝাবে সেটাই ভেবে পাচ্ছে না। তার জন্য যে এমন কিছু হতে যাচ্ছিল। অরিন্দম অনুর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, বউ, সব মানুষ সমান হয় না। বাইরে বার হলে তোমাকে হাজার লোককে সাথে নিয়ে চলতে হবে। তাই তোমাকে ভালো করে বুঝতে হবে কে ভালো আর কে খারাপ।
আর তোমাকে কেউ বাজেভাবে দেখলে বা স্পর্শ করে তুমি তোমার সবটা দিয়ে প্রতিবাদ করবে। আজ যেমন চর মেরেছিলে ঠিক সেইভাবেই তোমাকে যদি আবার কেউ খারাপভাবে হাত ধরে তুমি তাকে চর মারতে দ্বিধাবোধ করবে না। যদি তাতেও সে না শুনে তাহলে নিজেকে বাঁচানোর জন্য কাছে যা পাবে তাই দিয়ে তাকে আঘাত করবে। বউ, নিজেকে কখনো দুর্বল ভাববে না। আমি আশেপাশে থাকি কিংবা না থাকি, নিজেকে নিজেই রক্ষা করতে হয়। কিন্তু অরিন্দমের কথা অনু আদেও বুঝলো কিনা কে জানে। অনু অরিন্দমকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, বরবাবু, তুমি আবার আমাকে রেখে চলে যাবে? আমি আর বাইরে যাব না, কোথাও যাব না আমি। অরিন্দম এখনো ভালোভাবে বুঝতে পারছে অনু এখন খুব ভয় পেয়ে আছে, ওর কোনো কথা শুনবে না। তাই সে অনুকে বলল, ঠিক আছে বউ, আমি তোমাকে আর একা ছাড়বো না, কিন্তু এবার তুমি চুপ করো প্লিজ। আর যাও গিয়ে ফ্রেশ হয়ে নাও, মুখটা দেখো ভূতের মতো হয়ে গেছে। অরিন্দমের কথায় অনু আয়নায় দেখলো সত্যি কাজল লিপস্টিক সব লেপটে আছে, কিন্তু সে তবুও বসে রইল। অরিন্দম বুঝতে পেরে অনুকে কোলে নিয়ে ওয়াশরুমে চলে গেল। আকাশে আজ গোল চাঁদ উঠেছে, তার মধ্যে রাশি রাশি তারা মিটিমিটি করে জ্বলে যাচ্ছে। চারিদিকে জোনাকি পোকা উড়ে বেড়াচ্ছে। নিঃশব্দতার মধ্যে ঝিঝি পোকার ডাক সুরের মতো ভেসে আসছে কানে। একটা বড় মাঠের ঘাসের উপর বসে আছে অনুরাগ। আশেপাশে কেউ নেই বললেই চলে। কিছুটা দূরে রাস্তায় কাউকে শুয়ে থাকতে দেখা যাচ্ছে, হয়তো কেউ নেই তার বা থেকেও একা সে। মাঠের আশেপাশে লাইট নেই, জ্যোৎস্নার আলোয় আলোকিত হয়ে আসছে। অনুরাগের মন যখন খুব ভার হয়ে থাকে সে তখন এখানে এসেই বসে থাকে। মানি 10 বছর বয়সী হারিয়েছে, তাই পড়াশোনায় পিছিয়ে পড়েছে। ওর বাবা কাছেই মানুষ, বাবা বিজনেসম্যান, তাকে সময় খুব কমই দেয়। বয়সটা খুব একটা নয়, অনু থেকে 1-1.5 বছরের বড় হবে। এই 16-17 বছরের ছেলে মেয়েরা একটু বেশি উতলা হয় সব কিছুতে। অনুরাগের অনুকে মনে ধরেছে। অনুর দুষ্টু মিষ্টি বোকাশোকা কথা সে তার প্রেমে পড়েছে। অনুর দুষ্টু মিষ্টি বোকা কথা সে তার প্রেমে পড়েছে, কিন্তু অনু কয়েক মাস তার সাথে ভালো করে কথা বলে না। এই নিয়ে ওর মনটা বড় উদাস হয়ে আছে। ও নিজের মায়ের পর প্রথম কোনো মেয়েকে ভালোবেসেছে। অনুকে ভালোবেসে নামও দিয়ে ফেলেছে পুতুল পরি। এটাও ঠিক করে নিয়েছে এবার যেদিন দেখা হবে ওই দিনে ওকে প্রপোজ করবে, তারপর জমিয়ে কয়েক বছর প্রেম করার পর বিয়ে করে ঘরে তুলবে। আগেই বললাম এই বয়সে প্রেমে পড়া মানে হাজারো স্বপ্ন বোনা হয়ে যায়, আর তাকে না পেলে হাজার মানুষ থাকলেও নিজেকে নিঃস্ব মনে হয় তাকে পাওয়ার জন্য সব কিছু করতে পারি, সব তবুও তাকে চাই। তাকে না পেলে বেঁচে থাকাটা অর্থহীন। পকেট থেকে ফোনটা বের করে গ্যালারিতে গিয়ে একটা ফটো দেখতে থাকে। অবশ্য অনুর ফটো ব্ল্যাক কালার সালোয়ার পরে আছে, মাথা নিচু করে বইয়ের দিকে তাকিয়ে আছে। এলোমেলো চুলগুলো মুখে বাম সাইডে পড়ে আছে, কপালে কিছু লেপ্টে আছে। অনুরাগ তাকিয়ে মুচকি হেসে ফটোটা অনুর মুখে একবার হাত বুলিয়ে তারপর বলে, কি আছে তোমার মধ্যে এত, যা আমাকে এত করে টানে? তোমার নেশায় পাগল করেছে আমায়। আমিও জানি তুমি একদিন না একদিন আমাকে অবশ্যই ভালোবাসবে। আমি বাধ্য করব আমাকে ভালোবাসতে। খুব মিস করছি তোমাকে, খুব মিস করছি। তুমি আমার ছোট্ট পুতুল বড়ি। বলে ঘাসের ওপর ফোনটা বুকে জড়িয়ে শুয়ে পড়ল অনুরাগ। তার মনে যে প্রথম প্রেমের সূচনা হয়েছে। উপসংহারে সে শুধু অনুকেই চায়। মধ্যরাতে একটা বারে সোফায় শুয়ে আছে বিশাল। আশেপাশে তার মতোই আরও নেশাখোর ঢলে পড়ে শুয়ে আছে। বিশাল একবার করে মদের বোতলে চুমুক দিচ্ছে। অরিন্দমের উপর প্রতিশোধের আগুন, তার চোখ দিয়ে আগুন জ্বলসে পড়ছে। মাথায় ব্যান্ডেজ করা ঠোঁট কেটে রক্ত বের হয়ে শুকিয়ে গেছে। তখন অরিন্দম বেরিয়ে যেতে বিশালও আহত হয়েই গাড়ি নিয়ে ওইখান থেকে বেরিয়ে গিয়েছিল। ওর যে ওখানে মুখ দেখানোর সুযোগ ছিল না। আর যেসব ওর কুকীর্তি ওদের কাছে ফাঁস হয়ে গেছে। এর আগেও এমন অনেক কুকর্ম করেছে, কিন্তু টাকার জোরে সব ধামাচাপা করেছে। আর ওদের বন্ধুত্বের মধ্যে বিশ্বাস ছিল বলেই কেউ কোনোদিন সন্দেহ করেনি। কিন্তু আজ একটা পুচকি মেয়ের জন্য সবার কাছেও ধরা পড়ে গেছে। তাকে যে এর দাম দিতেই হবে এর দাম। ও বিশাল বর্মন, ওর গায়ে হাত তুলেছে, তার প্রতিশোধ যেও নেবেই। ওর চোখ বাজ পাখির চোখ, যদি একবার শিকারের উপর পড়ে সেটা শিকার করেই ছাড়ে। অরিন্দম অনুকে বুকের মাঝে শক্ত করে জড়িয়ে নিয়ে শুয়ে আছে। অনু ইঁদুর ছানার মতো ভয়ে ওর বুকে লেপ্টে আছে। কান্না করার মতো একবার করে কেঁপে উঠছে
অরিন্দমের খুব চিন্তা হচ্ছে অনুকে নিয়ে। আর যদি কিছু হয়ে যেত তাহলে কি হতো? আর ওর মনে হচ্ছে অনু এত সহজে এটা ভুলতে পারবে না। ওর মাইন্ড চেঞ্জ করার জন্য ওকে কিছুদিন গ্রামের বাড়ি কাকাই কাকিমার সাথে কাছ থেকে ঘুরে আনলেই হয়। অরিন্দম ভাবলে এটাই ঠিক হবে, ওকে নিয়ে ঘুরে আসে বেটার। এই ভেবেই ও অনুর মুখের দিকে একবার তাকালো। অনু ঘুমিয়ে আছে, কিন্তু একবার করে কেঁপে উঠছে। অরিন্দম অনুর মাথায় হাত বুলিয়ে কপালে একটা চুমো দিয়ে আরও শক্ত করে জড়িয়ে ধরে চোখ বুজিয়ে নিল। অরিন্দম আর অন্য দুজনের কেউ জানে না তাদের জীবনের বিপদের সূচনা হয়ে গেছে। এখন অপেক্ষা শুধু সময়ের। হঠাৎ যেমন ঝড়ের সমস্ত কিছু ওলটপালট করে দিয়ে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে অনেকের জীবনের সব কিছু কেড়ে নিয়ে নিঃস্ব হয়ে যায়, ঠিক তেমনভাবে তাদের জীবনেও এরকম এক কালবৈশাখী ঝড় এগিয়ে আসছে, যা তাদের জীবন সম্পূর্ণভাবে পরিবর্তন করে দিতে পারবে। গ্রাম থেকে বাড়ি ফিরেছে বেশ কয়েক মাস হলো। এখন অনুর ভয় দূর হয়েছে অন্য পরিবেশে গিয়ে। অনু এখন ক্লাস 11-এ পড়ে। সে এখন সবই বুঝতে শিখেছে। বিয়ে, সংসার, স্বামীর ভালোবাসা। বড় হওয়ার সাথে সাথে তার সৌন্দর্য বৃদ্ধি পাচ্ছে দিনে দিনে। অনু এখন অরিন্দমের থেকে দূরে দূরে থাকে। তার যেন এখন বেশি বেশি লজ্জা করে কাছে যেতে। অরিন্দম এই ব্যাপারটা নিয়ে বেশ ক্ষেপে আছে। তার বইয়ের হঠাৎ করে এমন চেঞ্জ হয়ে যেতে দেখে সে বিরক্তিকর হয়ে আছে। সে কিছুতেই মেনে নিতে পারছে না অনুর চেঞ্জ হয়ে যাওয়াকে নিয়ে। তার সে ছোট বউ জোর করে জড়িয়ে ধরে আদর করতে বলা, তাকে যখন তখন ভয়ঙ্কর কথা বলে ছোটখাটো হার্ট অ্যাটাকে করিয়ে দেওয়া, কামড় দেওয়া, সব কিছুকে চরমভাবে মিস করছে অরিন্দম। কয়েকদিনে ওর এতটা পরিবর্তন। এখন ভাবছে গ্রামে না গেলেই হতো। গ্রামে গিয়ে সবার সাথে মিশে বেশি বুঝতে শিখে গেছে। আর ক্লাসের মিলি তিশা তো আছে। অনু তার কাছে আসতে চায় না, এটা দেখে তার মনের ভয়ও হচ্ছে। অনুর মনে অন্য কেউ নেই তো, যার কারণে ওর কাছ থেকে দূরে থাকতে চায়। রাত্রে জড়িয়ে ধরে ঘুমিয়ে থাকতে চাইলেও অনু ওর কাছ থেকে সরে যেতে চায়। এইসব নিয়ে অরিন্দম একটু কষ্ট পাচ্ছে, কিন্তু অনুর সেদিকে কোনো খেয়ালই নেই। ও যেন দিনে দিনে লজ্জায় মরে যাচ্ছে। অনু বেলকনিতে দাঁড়িয়ে বাইরের ঝিলের দিকে তাকিয়ে দেখছে আর পুরনো দিনের কথা মনে করছে। পুরনো দিন ঠিক নয়, তবু 1-1.5 বছর আগে কিভাবে তার বরবাবুকে জোর করে জড়িয়ে ধরে চুমু খেতে শুরু করে ঘুমায়, তাকে যখন তখন চমকে দেওয়া। এইসব ভেবে ও নিজে নিজেই হেসে ওঠে। আজও তার বরবাবু তার উপর রাগ করে চলে গেছে। রোজ অফিসে যাওয়ার আগে ওকে জড়িয়ে ধরে মন ভরে আদর করে যাওয়া অরিন্দমের অভ্যাস, কিন্তু ইদানিং অনু ওর কাছ থেকে একটু দূরে দূরে থাকে। প্রতিদিন অরিন্দম ওকে জোর করে আদর করে তারপর যায়। কিন্তু আজকে অফিসে যাওয়ার সময় ও যখন অনুকে খুঁজছিল, অনু তখন ওয়াশরুমে ঢুকেছিল। অরিন্দম অনেকবার করে বাইরে আসতে বলেছে, কিন্তু অনু আসেনি। তাই সে রাগ করে চেয়ার থেকে একটা লাথি মেরে বেরিয়ে গেছে রাগে গজগজ করতে করতে। অনু তাকে রাখতে দেখে হেসে গড়াগড়ি খেয়েছে। ওর খুব ভালো লাগে অরিন্দমকে এরকম জ্বালাতে। মিলি, তিশা, অনুরাগ আর খুব ভালো ফ্রেন্ড হয়েছে। অনুরাগ এখনো নিজের মনের কথা অনুকে বলতে পারেনি। অনু অনুরাগের সাথে কথা বলে সে বিষয়ে অরিন্দম কিছু জানে না। অনুরাগ অনেক চেষ্টা করছে অনুর সাথে যে যায় সেটা ওর কে হয় জানার, কিন্তু মিলি, তিশা কেউ কিছু বলছে না। ঘড়িতে রাত 9টা। অরিন্দম অনেক আগেই অফিস থেকে বাড়ি ফিরেছে। সে সোফায় বসে ল্যাপটপে কাজ করছে। অনু বইয়ের দিকে একবার পরে তাকাচ্ছে আর অরিন্দমের দিকে। তার বরবাবু যে তার উপর ভীষণ রেগে আছে। এখন তাকে যে রাগ ভাঙাতে হবে। অনু একটু খুক খুক করে কেসে উঠে অরিন্দমকে বলল, বরবাবু, তোমার কি হয়েছে? অরিন্দম একবার ওর দিকে তাকিয়ে আবার ল্যাপটপের দিকে তাকিয়ে অভিমানী সুরে বলল, একজন এখন বড় হয়ে উঠেছে, আমার কাছে আসতেই চায় না। এমন করে আমার থেকে পালিয়ে পালিয়ে বেড়ায়। আমাকে আর ভালো। আর কিছু বলার আগেই অনু ওর সামনে এসে বসলো। তারপর ওর দু গালে হাত রেখে আদুরে গলায় বলল, আমার বরটা রাগ করেছে? আচ্ছা বাবা, সরি, আর কোনো দিন এরকম হবে না। তুমি প্লিজ রাগ করো না। অরিন্দম কিছু বলল না। ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকিয়ে অনু ল্যাপটপটা ঠাস করে বন্ধ করে দিয়ে চোখ লাল করে বলল, ছাদে যাব, আমাকে ছাদে নিয়ে চলো। অরিন্দম ওর কথা তোয়াক্কা না করে বলল, তুমি যাও, আমাকে কেন লাগবে? অনু উঠে দাঁড়িয়ে ভ্যাবা করে কেঁদে উঠল। যাবে না তো? তুমি আর আমাকে ভালোবাসো না। অরিন্দম আর যাই করুক, অনুর চোখের জল সহ্য হয় না তাই উঠে দাঁড়িয়ে যত্ন করে অনুর চোখের জল মুছে দিয়ে বলল, যাবো, কিন্তু প্রমিস করো আজ যেমন করলে এরকম আর কোনোদিন করবে না। অনু মুচকি হেসে মাথা নাড়ালো। তারপর অরিন্দম ওর হাত ধরে ছাদে নিয়ে গেল। ছাদে দোলনায় অরিন্দমের কোলে বসে অনু অরিন্দমের গলা জড়িয়ে ধরে আছে। অরিন্দম আকাশের দিকে একভাবে তাকিয়ে আছে,
মন এখন ঠিক হয়ে গেছে। তার তার পুচকি বউ আগের মতো জেদ করছে। তারপর এটা ওর অভ্যাস হয়ে গেছে। যখনই মনে হয় দুজন এসে ছাদে বসে থাকে। অনেকটা সময় পর অনুর মাথায় একটি দুষ্টু বুদ্ধি আসলো অরিন্দমকে জ্বালানোর জন্য। ওর ওই বোকা বোকা ফেস দেখতে অনুর ভালো লাগে, তাই অনু অরিন্দমকে বলল। বেবি, ক্যান আই কিস ইউ প্লিজ? অরিন্দম চমকে উঠে চোখ বড় বড় করে অনুর দিকে দেখে। অনু মিটিমিটি হাসছে। অরিন্দম কিছুক্ষণ পর বুঝতে পারলো নিশ্চয় টিভি থেকে এটা শিখে ওর সাথে অ্যাক্টিং করছে, আর এই কথাটার মানে হয়তো জানেই না। তাই অরিন্দমও মাথা নেড়ে হ্যাঁ বলল। ও বুঝতে পারছে ও আজ আবার কামড় খাবে, আর একটা গালে। অনু মুচকি হেসে অরিন্দমের মুখের কাছে ঝুঁকে গেল। তার লাল ঠোঁট জোড়া এক দৃষ্টিতে দেখতে থাকে। অনুকে অরিন্দমের ঠোঁট জোড়া বেশি বেশি করে টানে সব সময়। তার কি হলো সে নিজেও জানে না। অরিন্দম লাল ঠোঁট জোড়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে কিছুক্ষণ। তারপর হঠাৎ করেই চোখ বুজে অরিন্দমের ঠোঁটের সাথে নিজের ঠোঁট হালকাভাবে স্পর্শ করে ফেলে। অরিন্দম চমকে উঠে অনুর দিকে তাকায়। অনু ব্যাপারটা বুঝে চোখ খুলে ফ্যাল করে অরিন্দমের দিকে তাকিয়ে থাকে বেশ কিছুক্ষণ। অরিন্দম যেন অবাকের শেষ পর্যায়ে চলে গেছে। অনুর এবার ভীষণ লজ্জা পাচ্ছে যে উঠে আসছে। নিলেই অরিন্দম ওর হাত ধরে আবার কাছে টেনে নেয়। এক দৃষ্টিতে অনুর দিকে তাকিয়ে থাকে, আর অনুর লজ্জায় মুখটা পুরো লাল হয়ে উঠেছে। অরিন্দম অনুর লজ্জামাখা মুখটা দেখে যেন ঘোরের মধ্যে চলে যাচ্ছে। অনু অরিন্দমকে এমনভাবে তাকিয়ে থাকতে দেখে কাঁপা কাঁপা গলায় বলল। বাবু, আমাকে ছাড়ো, আমি নিচে যাব। অরিন্দম অনুকে আরো কাছে টেনে নিয়ে কপালে কপাল ঠেকিয়ে বলল। আমাকে বারবার এমন উতলা করতেই ভালো লাগে তোমার? আমার মাথা নষ্ট করে তুমি বারবার কাছ থেকে পালাবে, সেটা তো হয় না টিয়া পাখি। বলে ওর মুখে ফু দেয়। অনু চোখ জোড়া বন্ধ করে নেয়। তার যেন অরিন্দমের এই মাতাল করা কণ্ঠে প্রথমবার এক আলাদা শিহরণ বয়ে যাচ্ছে সারা শরীরে। তার সারা শরীর অসম্ভব রকমের কাঁপতে শুরু করে দিয়েছে। ঠোঁট জোড়া বেশি বেশি কেঁপে কেঁপে উঠছে। অরিন্দম যেন আরো বেশি মরিয়া হয়ে পাগলের মতো ঠোঁট জোড়া দেখতে থাকে। তার কিছুক্ষণ পর ডান হাত দিয়ে অনুর মুখটা উঁচু করে। অনু চোখ খিচে বন্ধ করে আছে। অরিন্দম অনুর থুতনিতে একটা গভীরভাবে ঠোঁট বসিয়ে দেয়। অনু কেঁপে উঠে দুহাতে অরিন্দমের কাঁধ খামচে ধরে। অরিন্দম যেন নিজের মধ্যে আর নেই। সে কি করছে নিজেও জানে না। অরিন্দম দুহাতে অনুর কোমর চেপে ধরে। অনুর গলায় মুখ ডোবার। অরিন্দমের এমন লোমহর্ষক স্পর্শে অনু যেন আরো পাগল হয়ে উঠছে। ও যেন আর সহ্য করতে পারছে। কাঁপা কাঁপা গলায় অনেক কষ্টে মিহি স্বরে বলল। আমাকে ছাড়ো প্লিজ, আমার অসহ্য কষ্ট হচ্ছে, আমি সইতে পারছি না। অরিন্দম দুহাতে অনুর কোমরে স্লাইড করছে আর মাঝে মাঝে চেপে ধরে নেশাগ্রস্ত কণ্ঠে বলল। আজ তোমাকে ছাড়ছি না টিয়া পাখি। আজ তুমি এইভাবে বসে থাকবে আমার কাছে মিশে এইখানে। আমাকে বারবার বদ্ধ উন্মাদ করে তুমি কি পাও? কেন বারবার আমাকে তোমার কাছে এতটা টেনে নাও? আমার যে তোমায় আরো বেশি করে কাছে পাওয়ার বাসনা জাগে তখন। তোমার বয়সে অজুহাত দিয়ে বারবার তুমি আমাকে আটকে রাখো। আজ তুমি আমাকে বদ্ধ উন্মাদ করে দিয়েছো। আজ বড্ড বেশি ভুল কিছু করে ফেলতে মন চাইছে। অনু যেন অরিন্দমের কথায় বারবার কেঁপে উঠেছে সারা শরীরে। শিহরণ বয়ে যাচ্ছে। তার শরীর শিরশির করে উঠল। সে এখন নিজের জালে নিজে ফেসে গেছে। অরিন্দম অনুকে আরো জোরে শক্ত করে জড়িয়ে ধরে ওর ঘাড়ে একটা কামড় বসিয়ে দেয়। অনু আর সহ্য করতে না পেরে অরিন্দমের ঘাড়ে দুহাতে জড়িয়ে কানে ঠোঁট ছুঁয়ে কাঁপা কাঁপা গলায় বলল। প্লিজ যেতে দাও। অনুর ফিসফিসানি মাতাল করা কণ্ঠ অরিন্দমের যেন আরো মরিয়া হয়ে উঠেছে। সে নিজের দুই হাত অনুর কোমরে বিচরণ করতে থাকে। অনুর আর সহ্য করতে না পেরে অরিন্দমের ঘাড়ে নুয়ে পড়ে। ওকে শক্ত করে জড়িয়ে ধরে। আর অরিন্দমের অনুর ঘাড়ে সে কুচকুচে কালো তিলের দিকে নেশা ভরা চোখে তাকিয়ে থেকে বেশ কয়েকটা চুমো দিয়ে ঠোঁট ডুবিয়ে বলে। আজ তুমি আমার মতো জ্বলবে, আমার দহনে দহন হবে তুমি টিয়া পাখি। প্লিজ ডোন্ট মুভ, প্লিজ। তুমি একটাও কথা বলবে না টিয়া পাখি, তাহলে আজ সর্বনাশ হয়ে যাবে। আমি নিজেকে সামলাতে পারবো না। আর অন্যায় কিছু করে ফেলতে বড্ড মন চাইছে। আর যদি বেশি মুভ করো তাহলে তুমিও আমাকে আটকাতে পারবে না। অনু যেন নিজের মধ্যে নেই। সেও যেন একটা ঘোরের মধ্যে আছে। সে অরিন্দমকে দুহাতে শক্ত করে জড়িয়ে ধরে অরিন্দমের গলায় চুমো দিয়ে অরিন্দমকে আঁকড়ে ধরে বসে থাকে। আর অরিন্দমও চুপ করে অনুর ঘাড়ে মুখ ডুবিয়ে একবার করে চুমো দিতে থাকে। দুজনেই একটা আলাদা নেশার মধ্যে আছে। আজ তাদের ভালোবাসার প্রথম প্রকাশ ঘটেছে। তাদের সুপ্তভাবে কাছে আসা, একে অপরের প্রতি চাওয়া পাওয়ার প্রথম প্রকাশ করা।
দুজনে সুপ্ত বাসনার সাক্ষী। বিকাল আকাশ তার মধ্যে গোল চাঁদ তার হাজারো তারা তাদের আলিঙ্গনের সাক্ষী হলো। রাতের অন্ধকার এখনো কাটেনি, তার মধ্যে ভোরের আভায় মৃদু মৃদু আলো ফুটছে, একটু শীত শীত অনুভব হচ্ছে। সারা রাত তারা ছাদে চড়ুই পাখির বাসার আকৃতি দোলনায় বসেছিল, একে অপরকে জড়িয়ে ধরে। হয়তো অনিদ্রা কেটেছে কারোর। অনু অরিন্দমের বুকে মাথা রেখে তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। অরিন্দম অনুর মায়াভরা মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে কতক্ষণ তা সে জানে না। তারপর সে একটা মুচকি হাসি হেসে কপালে একটা চুমু এঁকে দিল। তারপর ওকে কোলে তুলে নিয়ে দাঁড়িয়ে নাকে নাক ঘষে আদুরে গলায় বলল, তুমি আমার জীবন টিয়া পাখি, যাকে অনেক ভাগ্য করে পেয়েছি। আমার পিচ্চি বউ, সবসময় এভাবেই ভালোবেসে কাছে আগলে রাখবো, নিজের থেকে বেশি ভালোবেসে যত্নে রাখবো তোমাকে। তুমি আমার এ জীবনের চরম প্রাপ্তি, যাকে ভগবান শুধুমাত্র আমার ঝুলিতে দিয়েছে। আমার বেঁচে থাকার অস্তিত্ব তুমি। নিজের মনে কথা বলে ওকে নিয়ে সিঁড়ি বেয়ে নিচে এসে নিজের রুমে আসতে থাকলো। রুমে এসে অনুকে সাবধানে শুয়ে দিয়ে কপাল থেকে চুলগুলো সরিয়ে দিয়ে ওর পাশে শুয়ে অনুর গালে হাত দিয়ে হালকা হেসে আবার বলল, আমার পিচ্চি বউটাকে কাল একটু বেশি জ্বালিয়ে ফেলেছি। বউ, তুমি এমন এমন এক এক কাজ করে ফেলো যে আমি আউট অফ কন্ট্রোল হয়ে যাই। কিন্তু নেক্সট টাইম থেকে এমন আর কিছু হবে না। আমি তোমাকে সম্পূর্ণ সময় দিব, ফিজিক্যালি ও মেন্টালি বড় হয়ে ওঠার। আমারই তো বউ, এত কিছু ধৈর্য হওয়া, অপেক্ষা তো করাই যায়। তুমি পাশে থাকলেই হবে, আমার আর কিছু চাই না। বলে মুচকি হেসে অনুকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। পাখির কিচিরমিচির শব্দে কানে আসছে অনুর ঘুম ভাঙল। চোখ কুঁচকে থাকে বেশ কিছুক্ষণ। রাতে ঘুম ভালো হয়নি, তাই হয়তো চোখ খুলতে ভালো লাগছে না। ঘুম ভাঙার অনেকটা সময় পর চোখ খুলল। চোখ খুলে নিজেকে নিজের রুমে অরিন্দমের বুকে পায়। মাথা তুলে অরিন্দমের দিকে একবার তাকিয়ে কাল রাতের কথা মনে পড়েই লজ্জায় মিহিয়ে গেল। এখন ওর লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছে করছে। আবার নিজের মনে মনে ভাবে বলে অরিন্দমের বুকে বাঁ হাত দিয়ে আঁকে বুকে কেটে মুচকি হেসে অরিন্দমের দিকে আবার তাকালো। অরিন্দমের ঘুমন্ত মুখটা দেখতে খুব ভালো লাগছে। বুক থেকে একটু উঠে অরিন্দমের মুখের কাছে ঝুঁকে গেল। তারপর কপাল থেকে ছোট ছোট চুলগুলো যত্ন সহকারে সরিয়ে দেয়। ও জানে রোজ সকালে অরিন্দমও যখন ঘুমায় ওকে মন ভরে আদর করে তারপরই যায়। অনুর আজ মন চাচ্ছে মন ভরে আদর করতে অরিন্দমকে। এই ভেবে চোখ বন্ধ করে একটা ছোট্ট শ্বাস নিয়ে অরিন্দমের কপালে একটা চুমু দিয়ে ওর দিকে তাকিয়ে দেখলো উঠে গেল কিনা। চোখ জোড়া বন্ধ, তাই ও আবার দুগালে কিস করলো। তারপর এক দৃষ্টিতে অরিন্দমের লাল ঠোঁট জোড়ার দিকে তাকিয়ে আছে। অনু আবার অরিন্দমকে ভালো করে দেখলো সে গভীর ঘুমে মত্ত, তাই সে ভাবলো হালকাভাবে একটা ছোট কিস করলেও সে বুঝবে না। অনু চোখ বন্ধ করে একটা ঢোক গিলে অরিন্দমের ঠোঁটে নিজের ঠোঁট স্পর্শ করতে অরিন্দম অনুর ঠোঁট নিজের সাথে মিশিয়ে ধরে নেয়। অনু চোখ বড় বড় করে অরিন্দমের দিকে তাকিয়ে আছে, কিন্তু অরিন্দম চোখ বুজে ঘুমিয়ে আছে। অনু না পারছে সরতে, না পারছে সে কিছু করতে। কিছু না পেরে সে চুপ করেই থাকে। প্রায় অনেকটা সময় পর অরিন্দম অনুকে ছেড়ে দেয়। অনু ছাড়া পেয়ে আগের ন্যায় অরিন্দমের বুকের কাছে চলে আসে। তারপর জোরে জোরে শ্বাস নিতে থাকে। অরিন্দম কি জেগে আছে ভেবে আবার একবার তার দিকে তাকায়, কিন্তু না, সে ঘুমিয়ে আছে। অনু ভাবতে থাকে তার সাথে কি হলো। আর ওইদিকে অরিন্দম মিটিমিটি হাসছে, কারণ সে অনেক আগেই ঘুম থেকে উঠে গেছে। সে দেখতে চাইছিল তার বউ কি করে। অনু একটু বেশি নড়াচড়া করতে অরিন্দম ঘুম ঘুম কণ্ঠে বলল, কি হলো বউ, তুমি ইঁদুরের মতো এত নড়াচড়া করছো কেন? অনু সামান্য চমকে উঠল অরিন্দমের ঘুম ভেঙে যাওয়া দেখে। সে তুতলিয়ে বলল, কোথায় নড়াচড়া করছি, উঠে যাব বলে তাই। বলে উঠে আসতে নিলে অরিন্দম আবার কাছে টেনে নিয়ে, আর একটু শুয়ে থাকো, একটু পরে উঠবে, এখন তো সবে সকাল। অনু যেন আরো লজ্জায় লাল নীল সবুজ হয়ে যাচ্ছে, তাই কোনো রকম উঠে খাট থেকে নিচে নেমে বলল, না, আমার ঘুম আসছে না, আমি ফ্রেশ হব। বলে ওয়াশরুমের দিকে যেতে থাকে। অনুকে আরো লজ্জায় ফেলবে বলে অরিন্দম চেঁচিয়ে বলল। বউ দাঁড়াও। অরিন্দম ওর দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, তুমি কি কিচেনে গিয়েছিলে? অনু দুদিকে মাথা নেড়ে না বলল। অরিন্দম দুষ্টুমি করে বলল, তাহলে মধু এলো কোথা থেকে? অনু অনেকটা অবাক হলো, তারপর জিজ্ঞাসা করলো,
সকাল সকাল মধু কোথায় পেলে তুমি? অরিন্দম নিজের ঠোঁটে বৃদ্ধা আঙুল দিয়ে বলল। আমার ঠোঁটটা যেন মধুর মতো মিষ্টি হয়ে আছে। কথাটা শুনে অনু চোখ বড় বড় করে অরিন্দমের দিকে তাকায়। তারপরও মানে বুঝতে পেরে লজ্জায় দৌড়ে ওয়াশরুমে ঢুকে যায়। অরিন্দম অনুর যাওয়ার দিকে তাকিয়ে বালিশে মুখ গুজে হেসে দেয়। আমার পুচকি বউ দিন দিন আরো বড় হয়ে যাচ্ছে। ঘড়িতে সকাল 10:30। অরিন্দমকে আর সকালে উঠে রান্না করতে হয় না। ও বাড়িতে একটা রান্নার মাসিমা রেখেছে। সে সকালে রান্না করে দিয়ে যায়, আবার বিকালে এসে রাতে রান্না করে দিয়ে যায়। আর অনু যেদিন ক্লাসে যায় না সেই দিন অনুর সাথে সারাদিন থাকে, অরিন্দম না আসা পর্যন্ত। অরিন্দম অনুকে একা রাখতে ভয় পায় বাড়িতে, তাই বিশেষ করে একটা লোক প্রয়োজন ছিল। অনেক কষ্টে একজনকে পেয়েছে, এখন তার থেকে ভয় কম পায় অনু। অরিন্দম অফিসে যাবে আর অনু ক্লাসে। অরিন্দম আজ ইচ্ছে করি এভাবে জ্বালাবে বলে অনুকে দিয়ে শার্টের বোতাম লাগাচ্ছে। অনুকে এমন লজ্জা পেতে দেখতে ওর মাঝে মাঝে খুব ভালো লাগে। অনু যত্ন সহকারে ওর শার্টের বোতামগুলো লাগিয়ে দিচ্ছে। অরিন্দম অনুর মুখে একটা ফু দিয়ে বলল, বউ, তুমি আজ এত গেমে যাচ্ছ কেন? এসি তো চলছে, আর আমার এত গরম লাগছে না। তুমি এমন গেমে যাচ্ছ কেন? অনু ভালো করে বুঝতে পারছে অরিন্দম ওকে ইচ্ছা করে লজ্জায় ফেলতে এসব কথা বলছে, তাই সে কিছু না বলে চুপচাপ বোতাম লাগিয়ে দিয়ে সরে আসতে নিলে অরিন্দম আবার কাছে টেনে নেয়। অনু ভ্যাবাচাকা খেয়ে গিয়ে অরিন্দমের দিকে ফ্যাল করে তাকিয়ে আছে, তারপর বলে, কি হলো তোমার? এমনভাবে জড়িয়ে ধরছো কেন? দেরি হচ্ছে তো। অরিন্দম দুষ্টুমি হেসে বলল, বউ, আমার না খুব মধু খেতে ইচ্ছে করছে। অনু চোখ বড় বড় করে অরিন্দমের দিকে তাকায়। ও ভালো করে বুঝতে পারছে অরিন্দম কেন এমন করছে। অনু এবার ভাবছে সকালে অমন না করলেই হতো। তারপর অনু তুতলিয়ে বলে, ওকে, মধু খেতে ইচ্ছে করছে তো নিচে চলো, এক শিশি মধু দেব, সব খেয়ে অফিস চলে যাবে। অরিন্দম অনুর নাকে নাক ঘষে বলল, বউ, আমার না খুব মধুর ভান্ডারে ডুব দিতে ইচ্ছে করছে। বলে অনুর ঠোঁটের ঠিক পাশেই একটা গভীরভাবে কিস করে। অনু সঙ্গে সঙ্গে কেঁপে উঠে অরিন্দমের শার্ট খামচে ধরে, তারপর কাঁপা কাঁপা গলায় বলল, বাবু, তুমি দিন দিন না খুব অসভ্য হয়ে যাচ্ছ। অরিন্দম হালকা হেসে অনুকে জড়িয়ে ধরে ওর ঘাড়ে তিলটা ঠোঁট ছুঁয়ে বলে, আর তুমি দিন দিন মিষ্টি আর সুন্দরী হয়ে যাচ্ছ। অনু লজ্জামাখা হাসি দিয়ে অরিন্দমের বুকে মুখ গুজে জড়িয়ে ধরে। অরিন্দম অনুকে টাইট করে জড়িয়ে ধরে বলল, ভালোবাসি বউ। প্রবল বেগে বাইরে ঝড় উঠেছে, বৃষ্টির সমান ছন্দে হচ্ছে। আকাশে মেঘের আওয়াজ বা বিদ্যুৎ চমকাচ্ছে না, শুধু মুষলধারে বৃষ্টি নামছে। ঠিক তেমনি অনুর চোখ দিয়েও বৃষ্টির মতো শ্রাবণ ধারা বয়ে চলেছে। চোখ মুখ কান লাল হয়ে উঠেছে। কেঁদে কেঁদে চোখের জলে বুকের কাছে ওড়নাটাও ভিজে গেছে। অরিন্দম বেচারা চুপ করে তার বইয়ের কান্না দেখছে। অনু কাঁদছে আর একবার করে নাক টানছে। হাতে স্যাবলুন তুলো নিয়ে অরিন্দমের কপালের এক কোণে ওয়াশ করে দিচ্ছে। তারপর কাঁদতে কাঁদতে জড়ানো গলায় বলল, কি করে রাস্তায় হাঁটছিলে? পরে কি করে গেলে? দেখো কত রক্ত বের হচ্ছে। এখন যদি তোমাকে হাসপাতালে ভর্তি করতে হয় তখন কি হবে? অরিন্দম ফিক করে হেসে দিল। তার কপালটা সামান্য কেটে গেছে, তাই অনু সেটার একটা অপারেশন করা দিতে চাইছে। আসলে হয়েছে কি, অফিস থেকে বাইরে নতুন এক জায়গায় বসের সাথে মিটিংয়ে গিয়েছিল। মিটিং শেষে বাইরে বার হয়, ফোনের দিকে তাকিয়ে গাড়ির দিকে যাওয়ার সময় সামনের দিকে না তাকানোই ফলে অসাবধানতার কারণে ল্যাম্প পোস্টের সাথে ধাক্কা খায়, আর তারই ফলে সামান্য কেটে যায়। হাতে সময় না থাকায় রুমাল চেপে বাড়ি ফিরে এসেছে। সেই দেখে অনুর এত পাগলামি। অরিন্দম হাসি থামিয়ে বলল, আমার বেশি লাগেনি, সামান্য কেটে গেছে। তুমি এত কাঁদছো কেন? প্লিজ চুপ করো। অনু কাঁদতে কাঁদতে বলল, লাগেনি তো এত রক্ত কেন বার হচ্ছে তোমার? বলে ভালো করে ওয়াচ করে দিয়ে কপালে একটা ওয়ান টাইম ব্যান্ডেজ লাগিয়ে দেয়। অরিন্দম অনুকে টেনে নিয়ে কোলে বসিয়ে বলল, আচ্ছা, লাগছে আমার না তোমার? আমার কাদার কথা তুমি নিজে ফেস করে কেঁদে চলেছ। অনু নাক টানতে টানতে বলল, তোমার কষ্ট হলে আমারও তো কষ্ট হয়। অরিন্দম অনুকে জড়িয়ে ধরে বলল, আচ্ছা, তাহলে আমার বউ আমাকে এতটা ভালোবাসে? অনু কিছু বলল না, চুপ করে বসে রইল। অরিন্দম অনুর চোখের জল মুছে দিয়ে কপালে একটা চুমো দিয়ে বলল, আর কাঁদতে হবে না বউ, এখন ঠিক আছি। অনু আবার কাঁদো কাঁদো হয়ে বলল, তুমি সত্যি বলছো তো বাবু? তোমার কষ্ট হচ্ছে না? অরিন্দম মাথা দুই দিকে নাড়িয়ে না বোঝার। অনু একটু চুপ করলো। অরিন্দম ওর দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, বউ ভালোবাসো? অনু অবাক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে রইল। অরিন্দম তো কোনোদিনই তাকে এই কথাটা জিজ্ঞেস করেনি, তাহলে আজকে জিজ্ঞেস করলো। সে কি জানে না ও তাকে কতটা ভালোবাসে?
অরিন্দম আবার জিজ্ঞাসা করলো। কি হলো বলো? অরিন্দম জানে ওকে অনু কতটা ভালোবাসে, কিন্তু ইদানিং অনু মুখে বলে না, আর সেই জন্যই ও আজ জানতে চাইল। অনু শান্ত গলায় বলল, না। অরিন্দমের হাতের বাঁধন আলগা হয়ে গেল। অনু উঠে দাঁড়াতে অরিন্দমও উঠে দাঁড়ালো। অনু মুখে না শুনে ওর বুকটা যেন কেমন করে উঠল। অনু ওর কাছ থেকে সরে দৌড়ে রুমের বাইরে চলে গেল। অরিন্দমের মুখে অন্ধকার নেমে এলো। অনু আবার 2 সেকেন্ডের মধ্যে তড়িৎ বেগে রুমে দৌড়ে এসে অরিন্দমকে জড়িয়ে ধরে বলল, ভালোবাসি বড়বাবু, তোমাকে অনেক বেশি ভালোবাসি। অরিন্দম কিছুক্ষণ ফ্রিজড হয়ে দাঁড়িয়ে থেকে অনু 2 হাতে জড়িয়ে ধরে বলল, বউ, আর যাই হোক, তুমি প্লিজ কখনো ভুলেও আমায় ভালোবাসো না এই কথাটা বলবে না, তাহলে সেই ব্যথা আমি সহ্য করতে পারবো না। অনু মুখ ফুলিয়ে বলল, তুমি জানি না, তুমি বলো। অনু একগাল হেসে বলল, ময়ূর বেশি খুশি হয়। বৃষ্টির প্রতিটা ছন্দে ময়ূর একটা সুর পায়, আর তাই সে নৃত্য করতে ব্যস্ত হয়ে পড়ে। ময়ূর খুশি হলে পাখা মেলে কি সুন্দর নৃত্য করে বলো। অরিন্দম মুচকি হাসলো। অনু টুল থেকে নেমে দাঁড়িয়ে বলল, তুমি এখানেই থাকো, আমি একটু আসছি। বলে অরিন্দমকে কিছু না বলতে দিয়েই এক দৌড় লাগালো। অরিন্দম পেছনে ডাকলো, তবু কে শোনে কার কথা। প্রায় অনেকক্ষণ সময় যাওয়ার পর অরিন্দমের সব পকোড়া তৈরি, কিন্তু অনুর কোনো পাত্তা নেই। তাই গ্যাস অফ করে দিয়ে অনুকে খুঁজতে উপরে গেল, কিন্তু কোনো লাভ হলো না। ও রুমে নেই, পাশের রুমে গিয়ে দেখলেও পেল না। অরিন্দম বউ বউ ডেকে সাড়া না পেয়ে একটু ঘাবড়ে গিয়ে নিচের দিকে যায়। তখনই ছাদ থেকে অনুর গলা পেল। অরিন্দম সিঁড়ি বেয়ে উপরে উঠে গিয়ে দেখলো অনু বৃষ্টিতে ভিজেছে, বৃষ্টির ছন্দে ছন্দে নেচে বেড়াচ্ছে। একটু আগেই ময়ূরের কথা বলছিল, এখন সেও ঠিক তারই মতো নেচে বেড়াচ্ছে ছাদে। অরিন্দম ওকে আটকাতে গিয়েও থেমে গেল। অনুকে খুব খুশি দেখাচ্ছে, তাই সে তাকে বাধা দিল না বৃষ্টিতে ভেজার জন্য। ছাদে হয়তো পাইপে কিছু সমস্যা হয়েছে, সেই জন্য জল জমাট বেঁধে আছে। অনু জল দিয়ে পা দিয়ে ছুঁড়ে মারছে। অরিন্দমকে দেখতে পেয়ে খুশি হয়ে এগিয়ে এসে হাত জোড়া করে মুঠো ভর্তি জল নিয়ে অরিন্দমের গায়ে ছিটিয়ে দিয়ে বলল, বড়বাবু এসো না, দুজনে একসাথে বৃষ্টিতে ভিজি। বলেই হাত ধরে অরিন্দমকে ছাদের মাঝখানে নিয়ে দাঁড়িয়ে খিলখিল করে হেসে হাতে জল নিয়ে বারবার অরিন্দমকে ছুঁড়ে মারছে। অরিন্দম এবার হাতে করে জল নিয়ে অনুর দিকে দৌড়ে যায় জল ছুঁড়ে মারবে বলে, কিন্তু হলো উল্টোটা। অনু জল জমার জায়গায় গিয়ে পা মচকে পড়ে যায়। অরিন্দম দৌড়ে গিয়ে হাঁটুতে ভর দিয়ে এক হাত ধরে বসিয়ে দেয়। অনু নালিশের সুরে বলল, বড়বাবু তোমার জন্য আমি পড়ে গেছি, তুমি কেন আমাকে দৌড় করালে? অরিন্দম অনুর বাহু ধরে নিচের বুকের সাথে জড়িয়ে বলল, সরি সরি, আর এমন হবে না। তোমার কি খুব লেগেছে? কোথায় লেগেছে? কোথায় ব্যথা পাচ্ছ বলো? অনু অরিন্দমের 2 হাতে গলা জড়িয়ে ধরে বলল,
আমার বেশি লাগেনি বরবাবু। বলে অরিন্দমের বাম গালে একটা চুমু দিয়ে দেয়। অরিন্দম অনুর দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। অনু অরিন্দম এমনভাবে তাকিয়ে থাকাতে দেখে এবার একটু লজ্জা পেয়ে গেল। লজ্জা পেয়ে চোখ নিচের দিকে নামিয়ে নিল। অনুর চুলের ডগা ছাদে জমার জলে ভিজে অর্ধেক ডুবে আছে। অরিন্দম হাঁটুতে ভর দিয়ে কাত হয়ে অনুকে বা জড়িয়ে ধরে রেখেছে। অরিন্দম এর মুখের এতটাই কাছে যে ও বৃষ্টির ফোঁটা তার মুখে পড়ছে না, বরং অরিন্দমের চুলে আর মুখের জল অনুর মুখে টপ টপ করে পড়ছে। অনুর নিভু নিভু চোখের অরিন্দমের দিকে আবার তাকায়। অরিন্দম ঘোর লাগা দৃষ্টিতে অনুর মুখের দিকে তাকিয়ে আছে। অরিন্দমের দৃষ্টিতে লজ্জায় অনুর গাল লাল লাল আভা ছড়িয়ে পড়েছে। বৃষ্টিতে জলে ভিজে আর এমন দৃষ্টিতে অনুর হার্ট খুব দ্রুত শব্দ করছে। অনু কাঁপা কাঁপা গলায় বলল, বরবাবু চলো নিচে যাই। অরিন্দম ওর মুখের কাছে ঝুঁকে গিয়ে অনুর ভিজে বাম কালে নিজের ভিজে ঠোঁটজোড়া ছুঁয়ে দেয়। তারপর কানের কাছে ফিসফিস করে নেশা ভরা কণ্ঠে বলল, টিয়া পাখি, আজ বড্ড ইচ্ছে করছে মধুর ভাণ্ডারে ডুব দিতে। আমি কি সেই অনুমতি পাবো প্লিজ? অরিন্দমের কণ্ঠে অনুর কম্পন মাত্র যেন আরো বেড়ে গেল। অরিন্দম ওর চোখের দিকে তাকাতেই অনু চোখ খিচে বন্ধ করে নেয়। তার ঠোঁটজোড়া অত্যধিক মাত্রায় কম্পন শুরু হয়ে গিয়েছে। শরীরের ভারসাম্য পুরোটাই অরিন্দমের হাতে ছেড়ে দিয়েছে। অনু নীরবতাকে সম্মতির ভেবে অরিন্দম অনুর ভেজা ঠোঁট যুগল কিছুক্ষণ নেশা ভরা চোখে দেখতে থাকে। তারপর তড়িৎ গতিতে অনুর মধুভাণ্ডার হানা দেয়। অনুর সঙ্গে সঙ্গে চোখ জোড়া খুলে বড় বড় করে তাকায়। অরিন্দম তৃপ্তি ভরা চোখজোড়া বুজে রয়েছে। অনু আবেশে চোখজোড়া বন্ধ করে অরিন্দমের শার্ট খামচে ধরে। বৃষ্টির গতি তুমুল বেগ ধারণ করেছে। জমা জলের অনু ডুবে থাকা লম্বা চুলের ডগা ভেসে ভেসে উঠছে, আর সেগুলো বৃষ্টির ফোঁটা পড়ে টাপুর টুপুর সুরে নৃত্য করে এদিক ওদিক ভেসে বেড়াচ্ছে। বৃষ্টির গভীরতার সাথে প্রেম যুগল শালিকের জোড়ার ও ভালোবাসার গভীরতা বৃদ্ধি পাচ্ছে।